শুভ নববর্ষ মেয়েরা। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা পড়াবো। তোমাদের আগেই এই অধ্যায়টি পড়ানো হয়েছে, পুনর্বার আলোচনা করা হলো। দেখো, আমরা জানি ভারতবর্ষে ইংরেজরা প্রায় 200 বছর রাজত্ব করেন, কিন্তু এই ইংরেজরা ভারতবর্ষে এসেছিলেন বণিক রূপে। পরবর্তীকালে এই বণিকের মানদণ্ড ক্রমে রাজদণ্ডে পরিণত হয়েছিল। ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে তারা কতগুলি ঘাঁটি তৈরি করেছিল। সেই ঘাঁটিগুলির মধ্যে ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। কালক্রমে এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করেই ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল। প্রেসিডেন্সি বলতে আমরা কি বুঝি? বিভিন্ন উপমহাদেশীয় অঞ্চলগুলিতে ব্রিটিশ কোম্পানি পরোক্ষভাবে শাসন চালনা ও ব্যবসায়িক স্বার্থে রাজদরবারগুলিতে তাদের প্রতিনিধিদের রাখতেন। এই প্রতিনিধিদের বলা হতো রেসিডেন্ট। এই রেসিডেন্টরা শাসন পরিচালনার জন্য মূলত প্রেসিডেন্সি গড়ে তুলেছিলেন। তখন ভারতবর্ষে এই তিনটিই ছিল প্রধান প্রেসিডেন্সি। মাদ্রাজপট্টনম গ্রামে সেন্ট জর্জ দুর্গ বানায় ব্রিটিশ কোম্পানি। মাদ্রাজকে কেন্দ্র করেই তৈরি হয় মাদ্রাজ প্রেসিডেন্সি। এর অন্তর্গত ছিল দক্ষিণ ভারতের বিরাট অংশ। বোম্বাই প্রেসিডেন্সির মূল গোড়াপত্তন হয়েছিল সুরাটে। পশ্চিম ও মধ্য ভারত এবং আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলি মিলে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়। 1687 খ্রিস্টাব্দ নাগাদ বোম্বাইকে ঘিরে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপ বিস্তৃত হতে থাকে। 1765 খ্রিস্টাব্দে কোম্পানি যখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার পায়, তখন থেকেই বাংলার ওপর কোম্পানির কর্তৃত্ব গড়ে উঠতে থাকে। 1772 খ্রিস্টাব্দে নিজামতের অধিকার পায় ব্রিটিশ কোম্পানি। এই দুই অধিকার পেয়ে বাংলার ব্রিটিশ কোম্পানির অধিকার চূড়ান্ত হয়। মাদ্রাজের মতো কলকাতাতেও ব্রিটিশ কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ বানিয়েছিল। তাই বাংলা প্রেসিডেন্সিকে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি বলা হতো এক সময়। গোড়ার দিকে মাদ্রাজ, বোম্বাই ও কলকাতার ঘাঁটিগুলি তিনটি আলাদা পরিষদ বা কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হতো। কাউন্সিলের একজন সদস্যকে ওই ঘাঁটির গভর্নর নির্বাচিত করা হতো। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া কাজ কারবারের ওপর সরাসরি ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ বলবৎ হয়। এই সময় দুটি গুরুত্বপূর্ণ আইন ছিল: 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট এবং 1784 খ্রিস্টাব্দের পিঠ প্রণীত ভারত শাসন আইন। 1772 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলার প্রশাসনিক ও বিচার ব্যবস্থার ভার গ্রহণ করে ও সংস্কারের কাজ শুরু করেন। এবার আলোচনা করব লর্ড হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের শাসন ব্যবস্থার সংস্কারের কথা। 1772 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে নতুন বিচার ব্যবস্থা চালু করা হয়। প্রতি জেলাতে একটি দেওয়ানি ও
একটি ফৌজদারি আদালত তৈরি করা হয়। দেওয়ানি আদালতে সম্পত্তি সংক্রান্ত মামলার বিচার হতো, আর ফৌজদারি আদালতে হত্যা, চুরি ও অন্যান্য সামাজিক অন্যায় সংক্রান্ত মামলার বিচার হতো। 1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানির বিচার ব্যবস্থায় কয়েকটি পরিবর্তন ঘটে। তার পিছনে মূল উদ্যোক্তা ছিলেন ওয়ারেন হেস্টিংস ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে। বিচারে সমতা আনার জন্য দরকার ছিল প্রচলিত আইনগুলির অভিন্ন ব্যাখ্যা দেওয়া। ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে 11 জন পণ্ডিত হিন্দু আইনগুলির একটি সার সংকলন তৈরি করেন। এই সংকলনটি ইংরেজি অনুবাদ করা হয়। এছাড়াও মুসলমান আইনগুলিরও একটি সংকলন বানানো হয়। এসবের মধ্যে দিয়ে ঔপনিবেশিক বিচার ব্যবস্থা কেন্দ্রীভূত ও শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠেছিল। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস আইনগুলিকে সংহত করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন। মুঘল আমলে বিচার ব্যবস্থা থেকে ব্রিটিশ আমলের বিচার ব্যবস্থার বদলগুলি সাধারণ ভারতীয়রা পুরোপুরি বুঝে উঠতে পারেনি। অপরদিকে বিচার ব্যবস্থা হয়ে উঠেছিল ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান স্তম্ভ। এই ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য বিভিন্ন প্রকরণ তৈরি হয়। 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি ভারতীয় শাসকের মতো করে শাসন চালাতো। পরবর্তীকালে সুষ্ঠু শাসনের জন্য ঔপনিবেশিক শাসন যন্ত্রকে ঢেলে সাজানোর দরকার হয়ে পড়েছিল। বিচার ব্যবস্থার পাশাপাশি পুলিশ ও সেনা ব্যবস্থা এবং আমলাতন্ত্রের মধ্যে দিয়ে সেই ঔপনিবেশিক শাসনতন্ত্র বাস্তবগ্রাহ্য রূপ পেয়েছিল। পুলিশি ব্যবস্থায় বলা হয়েছিল, মুঘল পুলিশ ব্যবস্থায় ফৌজদার, কোতোয়াল, চৌকিদারদের ক্ষমতা ছিল বেশি। 1770 খ্রিস্টাব্দে বাংলায় মন্বন্তরের ফলে সামাজিক আইন শৃঙ্খলার অবনতি দেখা দেয়। 1781 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরনো ফৌজদারি ব্যবস্থা চললেও শেষ পর্যন্ত ফৌজদারদের জায়গায় ইংরেজ ম্যাজিস্ট্রেটদের বসানো হয়। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন। থানার দায়িত্ব পায় দারোগা। তাদের নিয়ন্ত্রণ করত ম্যাজিস্ট্রেটরা। 1812 খ্রিস্টাব্দে দারোগাদের বিভিন্ন অনৈতিক কাজের জন্য পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয়। তার বদলে গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় কালেক্টরকে। ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয়। ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা। অপরদিকে সেনাবাহিনীর বিষয়ে বলা হয়েছিল, প্রাথমিকভাবে ঔপনিবেশিক শাসনে বিরোধিতার মোকাবিলা করত পুলিশ বাহিনী। তবে পরিস্থিতি ঘোরতর হয়ে উঠলে প্রয়োজন
পড়ত সেনাবাহিনীর। কোম্পানি নিজে ভারতীয় সেনা বা সিপাহি বাহিনী তৈরি করেছিল। কোম্পানির হয়ে এলাকা দখল করা, পাশাপাশি বিভিন্ন বিদ্রোহের মোকাবিলা করা সিপাহীদের কাজ ছিল। ঔপনিবেশিক শাসনে লোকেরা সেনাবাহিনীতে যোগ দিয়ে অনেক সুযোগ সুবিধা ও নিয়মিত বেতন পেতেন। ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে সেনাবাহিনীতে অনেকেই তখন যোগ দিতেন এবং এই সময় সেনাবাহিনীর গুরুত্ব ছিল অনেক বেশি। 1880-র দশকে ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীতে প্রায় 2,50,000 সিপাহি ছিল। তারপর আমলাতন্ত্র ব্যবস্থার কথা বলা হচ্ছে। অসামরিক শাসন ব্যবস্থায় ঔপনিবেশিক শাসকের হাতিয়ার হয় আমলাতন্ত্র। কোম্পানি প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করার উদ্দেশ্যে লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন। লর্ড কর্নওয়ালিসের সময় থেকেই সিভিল সার্ভিসে ভারতীয়দের নিয়োগ করা বন্ধ হয়। লর্ড ওয়েলেসলি ইউরোপীয় প্রশাসকদের ভালো মতো প্রশিক্ষণ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন। সেই জন্য 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়। কিন্তু পরবর্তীকালে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য পরীক্ষার্থীকে হেইলবেরি কলেজে যোগ দিতে হতো, কারণ এরা ঐক্যবদ্ধভাবে একটি নির্দিষ্ট গোষ্ঠী তৈরি করেছিলেন, যেটা কিনা প্রশাসনের পক্ষে সহায়ক হয়েছিল। আমলা তৈরির জন্য তখন এক নতুন শিক্ষা ব্যবস্থা চালু হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্বার্থ রক্ষার জন্য ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষে এক বিশেষ ধরনের শিক্ষা বিস্তারে উদ্যোগ নিয়েছিলেন। কোম্পানির কর্মচারীদের সুবিধার জন্য হিন্দু ও মুসলিম আইনগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করানোর উদ্যোগ নিয়েছিলেন তিনি। 1791 খ্রিস্টাব্দে বেনারসে জনাথন ডানকান প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু কলেজ। তার মূল উদ্দেশ্য ছিল ওই কলেজে শিক্ষিত ব্যক্তিরা ঔপনিবেশিক শাসন ও বিচার ব্যবস্থাকে সুসংগঠিত করার কাজে সহায়তা করবে। 1781 খ্রিস্টাব্দে খানিকটা একই উদ্দেশ্য নিয়ে ওয়ারেন হেস্টিংস কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে আরবি ও ফার্সি ভাষার চর্চা শুরু করেন। উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। 1829 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য আলেকজান্ডার ডাফ কলকাতায় এসে অনেকগুলি মিশনারি স্কুল তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। সেগুলির মধ্যে সবথেকে বিখ্যাত ছিল জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইড ইস্ট ও ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন। 1835 খ্রিস্টাব্দের পর থেকে ইংরেজি ভাষা নির্ভর পাশ্চাত্য শিক্ষার
দ্রুত বিস্তার ঘটতে থাকে। ইংরেজি ভাষা কেন্দ্রিক শিক্ষা চর্চা নীতির পিছনে লর্ড মেকলের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটি ছিল গুরুত্বপূর্ণ। 1843 খ্রিস্টাব্দে বাংলায় কাউন্সিল অব এডুকেশন তৈরি হয়। বোম্বাই প্রেসিডেন্সিতে গোড়া থেকেই অবশ্য ভারতীয় ভাষার মাধ্যমে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চায় জোর পড়েছিল। মাদ্রাজ প্রেসিডেন্সিতে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে শিক্ষার প্রসার ঘটে। প্রথম দিকে নারী শিক্ষার বিষয়টিকে অবহেলা করা হয়েছিল ঔপনিবেশিক শিক্ষানীতিতে। ব্যক্তিগত কয়েকজনের উদ্যোগে নারী শিক্ষার বিস্তার শুরু হয়। তার মধ্যে অন্যতম প্রধান ছিলেন বিটন সাহেব অর্থাৎ বেথুন। তার উদ্যোগে তৈরি হয় বেথুন কলেজ। ব্রিটিশরা যে শুধু নতুন শিক্ষা ব্যবস্থাই তৈরি করেছিলেন তা নয়, জমি জরিপ এর মাধ্যমে তারা রাজস্ব নির্ণয় ব্যবস্থাও চালু করেন। অর্থাৎ ঔপনিবেশিক প্রশাসন জমি জরিপ করা ও তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় করা প্রক্রিয়াটিতে গুরুত্ব দিয়েছিলেন। 1760 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কল্যান্ড নতুন 24 পরগনার জমি জরিপের কাজ শুরু করেন। তবে কাজ শেষ হওয়ার আগেই ফ্রাঙ্কল্যান্ড মারা যান। তার কাজ শেষ করেন হগ ক্যামেরন। 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেনেল। তাকেই 1767 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করেন। বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল মোট 16টি মানচিত্র তৈরি করেছিল। 1770 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে কন্ট্রোলিং কাউন্সিল অব রেভিনিউ নামের একটি কমিটি গঠন করা হয়। 1786 খ্রিস্টাব্দে কমিটি অব রেভিনিউকে নতুন করে সাজিয়ে তার নাম দেওয়া হয় বোর্ড অফ রেভিনিউ। 1772 খ্রিস্টাব্দে জুন মাসে ওয়ারেন হেস্টিংস নদিয়া জেলায় একটি নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন। এই বন্দোবস্তকে বলা হয় ইজারাদারি বন্দোবস্ত। 1790 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করে। এরপরে লর্ড কর্নওয়ালিস বাংলায় চালু করেন চিরস্থায়ী বন্দোবস্ত। ফলে ভূমি রাজস্ব বন্দোবস্তের একটা নতুন পর্যায় শুরু হয়। এবার আমি তোমাদের কয়েকটি প্রশ্ন আলোচনা করব, কারণ সম্পূর্ণ পাঠ এইখানে আলোচনা শেষ করা হলো। তোমরা বইটা ভালো করে পড়বে এবং স্কুল খুললে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো গিয়ে আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন, লর্ড হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিস তাদের সংস্কারের সম্বন্ধে আলোচনা করো। ঔপনিবেশিক প্রকরণ হিসেবে পুলিশ, সেনাবাহিনী ও আমলাতন্ত্র যে পরিবর্তন ঘটেছিল সে সম্বন্ধে আলোচনা করো। নতুন শিক্ষা ব্যবস্থা বিষয়ে সম্বন্ধে লেখো। জমি জরিপ ও রাজস্ব নির্ণয় নিয়ে আলোচনা করো। এছাড়াও টুকরো কথাগুলো ভালোভাবে পড়বে, কারণ এই টুকরো কথা থেকেও অনেক সময় প্রশ্নও আসে এবং টিকাও আসে। বইটার প্রত্যেকটা বিষয়গুলো ভালোভাবে পড়লে তোমাদের কাছে যে কোনো প্রশ্নের উত্তর সহজ হয়ে আসবে। এই সম্পূর্ণ আলোচনাটা তোমাদের সঙ্গে আগেও আমাদের হয়েছিল।
আবার আলোচনা করে দেওয়ার ফলে তোমাদের এই বিষয়টা আবার ভালোভাবেই স্মরণ হলো। এবার এর মাধ্যমে আমি আমার পাঠ শেষ করলাম।